গাজার অভ্যন্তরে একদিনে সর্বোচ্চ 28টি হামলা চালিয়ে হামাস যে খুব ভালোভাবে শক্ত অবস্থানে রয়েছে সেই জানান তারা দিল। এখন মিস্টার নেতানিয়াহু কি বলবেন? তিনি তো গাজার অভ্যন্তরে বিজয় ঘোষণা করার পর বা বিজয় ঘোষণার মাধ্যমে ঢোল তলোয়ার নিয়ে উদযাপন করতে চেয়েছিলেন, আমরা জিতে গেছি। সমগ্র বাস্তবতাটি বিশ্লেষণ করলে যেটি দেখা যায় তা হচ্ছে এই আপনার ইসরায়েলের অভ্যন্তরভাগ থেকে অনেকেই বলছেন যে অনেক হয়েছে, আমরা আর আমাদের বাচ্চাদের বা সৈন্যদের হারাতে চাই না। তুমি অনেক করেছো তোমার ব্যক্তিগত স্বার্থসিদ্ধি উদ্ধারের জন্য, সাধারণ ইসরায়েলি নাগরিক বা ইসরায়েলি সৈন্যদের জীবন বিপন্ন হতে পারে না। আমরা এখন শুধুমাত্র লাশ গোনায় ব্যস্ত। হামাসের মুখপাত্র আবু উবায়দা স্পষ্ট করে দিয়েছেন যে আমরা গাজার অভ্যন্তরে কমপক্ষে 100টিরও বেশি তাদের আস্তানা ধ্বংস করে দিয়েছি। তারা এগুলো প্রকাশ করবে না, তারা এখন তাদের সঙ্গীদের মৃতদেহ এবং অন্য কিছু গোনায় ব্যস্ত। সুতরাং তারা যতই এখানে আস্ফালন করুক, হামাসকে নিশ্চিহ্ন করার কথা শুধু তাদের মুখেই প্রতিফলিত হবে। আমার মনে হয় বাস্তবতার সাথে এর কোনো মিল কখনোই হবে না। কারণ এখানে যে কাহিনীটি ঘটছে সেখানে রাফার অভ্যন্তর অভিযান চালানোর পূর্বে মিশরের সাথে একটি যুদ্ধ অবস্থা তৈরি হয়েছে ইসরায়েলের। মনে আছে আমি আমার পিছনের ভিডিওগুলোতে বলেছিলাম, মধ্যপ্রাচ্যের যে সকল বেঈমান দেশগুলো রয়েছে যারা মূলত ইসরায়েলের তাবেদারি শক্তি হিসেবে কাজ করে, কোনো না কোনো দিন এদের ঘাড়ের উপরে এই বিষ নিঃশ্বাস ছাড়বে। এখন ব্যাপারটি হাড়ে হাড়ে টের পাচ্ছে মিশর এবং তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং সৌদি আরব পাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ওদের পেছনের ইতিহাস হিসাব করলে এই ব্যাপারটি সম্পর্কে আপনি সুস্পষ্ট ধারণা পাবেন। প্রস্তাবিত এই দখলদার রাষ্ট্রটি যদি আপনি বিচার করেন তাহলে ইরাকের ইউফ্রেটিস নদী থেকে বা ফোরাত নদী থেকে তুরস্কের সীমানা পর্যন্ত, ওদিকে জর্ডান এবং অবশ্যই তারা গোলান মালভূমি বা সিনাই উপদ্বীপ ছাড়বে না। আর এই ব্যাপারটি যদি এখনই তারা চেপে না ধরে, ভবিষ্যতে যে সকল দেশগুলো বর্তমানে আপনার ইসরায়েলকে তার নিরাপত্তার ব্যাপারে সমর্থন করছে তাদের বাঁশ মারা খাওয়া ছাড়া অন্য কোনো কায়দা নাই। আজ অথবা কাল এই উপকারকারী দেশগুলোকে এভাবে অকৃতজ্ঞ এই দখলদার দেশটি ধরবেই। কারণ ওদের স্বার্থর ক্ষেত্রে অন্য কিছু তারা বিবেচনায় রাখে না, ওদের স্বার্থ সর্বাগ্রে। এবং অবশ্যই ওরা দখলদারি মনোভাব নিয়ে এমনভাবে এগিয়েছে, শান্তির বিপক্ষে অবস্থানের মাধ্যমে তারা শান্তির পরিবর্তে ভূমিকে বেছে নিয়েছে। আর এ কারণেই বড় ধরনের হামলা প্রতি হামলার মাধ্যমে হামাস এবং দখলদার দেশটির সেনাবাহিনীর মধ্যে দীর্ঘমেয়াদী একটি অচল অবস্থা সৃষ্টি হয়েছে। তবে তারা মনে করে এই যুদ্ধে তারা জয়ী হবে এবং শেষ পর্যন্ত অবশ্যই তারা জয়ী হওয়ার মাধ্যমে দখলদারিত্ব কায়েম করতে পারবে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই যুদ্ধ এবং এই দখলদারিত্বই ওদের ধ্বংস বা নিঃশেষ হয়ে যাওয়ার পথে বড় ধরনের একটি ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে। সুতরাং ওরা যদি এখানে খুব ভালো অবস্থানে থাকতে চায় তাহলে অবশ্যই তাদের যে ব্যাপারগুলো করতে হবে, দ্রুততম সময়ের মধ্যে প্যালেস্টাইনের সাথে নিজেদের সক্ষমতার ভিত্তিতে, প্যালেস্টাইনের সাথে শান্তির ভিত্তিতে এবং প্যালেস্টাইনের সাথে ন্যায্যতার ভিত্তিতে তাদের সমস্যাগুলোর সমাধান করে তাদের প্রকৃত জায়গাগুলো তাদের বুঝিয়ে দিতে হবে। এবং পার্শ্ববর্তী যে সকল দেশ থেকে ইতিমধ্যে তারা তাদের ভূমি কেড়ে নিয়েছে, তাদের বন্ধুদের সহায়তায় সেই ভূমিও ফেরত দিতে হবে। আর এটি যদি না হয়, সময়ের পরিক্রমায় তারা কালের আবর্তে হারিয়ে যেতে পারে, অবশ্যই ধ্বংসাত্মক আক্রমণ বা আঘাতের মাধ্যমে। সেক্ষেত্রে কোন দেশ যে কখন গর্জে ওঠে সেটি এখন স্পষ্ট করে বলা যাচ্ছে না। স্পষ্ট করে এটুকুন বলা যায়, তাদের কাছে মনে হচ্ছে যে এখন সৌদি আরব, জর্ডান তাদের পক্ষে রয়েছে, কিন্তু সৌদি আরব হয়তো কিছু একটা অর্জন করার জন্য সৌদি আরব, আমেরিকা এবং এই দখলদার দেশটিকে চটাতে চাইছে না। তারা ছলে বলে কলা কৌশলে যে কোনোভাবে পারমাণবিক অস্ত্র হাসিল করার পর তাদের আসল রূপটি সম্ভবত দেখিয়ে দেবে। কারণ পারমাণবিক অস্ত্র একবার হস্তগত হয়ে গেলে সৌদি আরবের তারা আর কেউকে গণবে বলে মনে হয় না। এমনকি আমেরিকাকেও গোনার কোনো টাইম নাই। কারণ তারা, আমেরিকা পৃথিবীর ভিতরে একটা মাত্র দেশ যাদের উপরে কোনোদিন কোনো স্যাংশন তারা দিতে পারবে না। যেদিনই তারা সৌদি আরবের উপর স্যাংশন প্রয়োগ করবে ওই দিনই ডলারাইজেশন তো বাড়ির কাছে থাক, ওদের অর্থনৈতিক সক্ষমতা এক গাপানে প্রচণ্ড পরিমাণ কমে যাবে। এবং এই ডলারাইজেশন শুধু নয়, ডলারের দাম এমনভাবে কমতে থাকবে যে আন্তর্জাতিক মুদ্রা হিসেবে ডলার সম্ভবত আর তার ট্রানজ্যাকশন শক্তি ধরে রাখতে পারবে না। সুতরাং তাদের হাতে থাকবে চরম রকমের ক্ষমতা
পারমাণবিক অস্ত্র পাওয়ার সাথে সাথে তারা সম্ভবত তাদের চোখ উল্টে ফেলতে পারে। তবে সেই সম্ভাবনা আপনার দখলদার দেশটির চেয়ে খুব বেশি নয়, কারণ দখলদার দেশটি এই পর্যন্ত যতগুলো চুক্তি করেছে তাদের প্রতিপক্ষের সাথে কোনোটিই তারা সেভাবে মানেনি। সর্বশেষ ক্যাম্প ডেভিড চুক্তি নিয়ে প্রতারণা করেছে এবং সেটি নেতানিয়াহুর মুখ থেকে শোনা গিয়েছে একটি গোপন ভিডিওর মাধ্যমে, সেটিও সারা বিশ্বব্যাপী দেখেছে। সুতরাং প্রতারণা ছাড়া ওদের পেটের ভিতরে আর কিছু আছে বলে আমার কাছে মনে হয় না। সুতরাং ভবিষ্যৎ প্রতারণাটা যে সৌদি আরব করবে না সে ব্যাপারেও আমি ওইভাবে গ্যারান্টি দিতে পারি না। তবে আমার মনে হয় সম্ভাবনা কম। তারপরও যদি পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়ে যায় মধ্যপ্রাচ্যের একটি মুসলিম দেশ হিসেবে, সেটিও তাদের কাছে বা আমাদের কাছে কম মঙ্গলজনক নয়। এটি মধ্যপ্রাচ্যের অন্য দুটি দেশ সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্ককে নতুন করে পারমাণবিক অস্ত্র ধারণ করার ক্ষেত্রে উদ্বুদ্ধ করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তুরস্কের কনভেনশনাল সামরিক সমরাস্ত্র ভিত্তিক যে সক্ষমতা রয়েছে এবং তার এই শিল্পের সাথে যদি পারমাণবিক অস্ত্রভিত্তিক সক্ষমতা যোগ হয় তাহলে সে আর আমেরিকাকেও গুনার টাইম পাবে না, অর্থাৎ ইসরায়েলকে তো গুনার ধরার ভিতরে পড়বে না। অর্থাৎ একটি ত্রিমুখী অথবা চতুর্মুখী স্পষ্টত পারমাণবিক হুমকির মুখে পড়তে যাচ্ছে দখলদার দেশটি। সেটি হতে পারে ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্ক। এই চারটি দেশের মধ্য থেকে তাকে মূলত বেছে নিতে হবে কাকে সে মোকাবেলা করবে এবং কার মাধ্যমে বা কার সাথে সে বন্ধুত্ব রাখবে। তখন আর গায়ের জোর এগুলো কাজ করবে না, প্রভুও তাকে বেশি ধমক দিতে পারবে না। প্রভু এখানে মধ্যপ্রাচ্যে তার অবস্থান হারাবে এবং অবশ্যই তার সেই সেনাঘাঁটিগুলো সম্ভবত এখান থেকে সরে যাবে। আর তার বাইরে এই সেনাঘাঁটিগুলো সরে যাওয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যের যে পূর্বে সামরিক হস্তক্ষেপ করতে একটু কিছু হলেই সেই সামরিক হস্তক্ষেপ প্রচণ্ড মাত্রায় বাধাগ্রস্ত হবে। কারণ তার সামরিক উপস্থিতি যদি না থাকে এখান দিয়ে, তাহলে সে কিভাবে সেখানে সামরিক হস্তক্ষেপের মাধ্যমে নিজেদের সক্ষমতাকে প্রমাণ করবে বা প্রকাশ করবে। যখনই তারা এখানে শূন্যতা বিরাজ করবে, নিজেদের সক্ষমতাকে এখান থেকে তারা বাধ্য হয়ে সরিয়ে নিয়ে যাবে, তখন একক অবস্থা হিসেবে এক প্রকার অভিভাবক শূন্য হয়ে পড়বে মধ্যপ্রাচ্যের বুকে এই দখলদার দেশটি। তখন তার মনস্তাত্ত্বিক যে শক্তি বা কনফিডেন্স অনেকটাই কমে যাবে। আর এটি কমে যাওয়ার অর্থই হচ্ছে তার নিরাপত্তা সক্ষমতার ব্যাপারটি প্রচণ্ড অংশে কমে যাওয়া। শুরু করেছিলাম আপনার মধ্যপ্রাচ্যের গাজার অভ্যন্তরে আবার নতুন করে হামলা শুরু করেছে এই হামাস বাহিনী, সেই ব্যাপারটির কিছু বক্তব্য দিয়ে। হ্যাঁ বন্ধুরা, আবারও নতুন ধরনের হামলার উদ্ভব হচ্ছে। অর্থাৎ গাজার অভ্যন্তরে সব দখল হয়ে গিয়েছিল বলে যে ঘোষণা দেওয়া হয়েছিল, যে আমরা বিজয় অর্জন করেছি বলে যে ঘোষণা দেওয়া হয়েছিল, সেটি যে ফ্লুক, মিথ্যা, এটি তার সর্ববই প্রমাণ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন তিনি কি বলবেন বা কি করার আছে সেটির সামনে দেখার বিষয়। তবে গত কয়েকদিনে প্রচুর পরিমাণে দখলদার সৈন্য মারা পড়ছে এবং তাদের পরপরে পাঠিয়ে দেওয়া হচ্ছে, প্রচুর পরিমাণে আহত হচ্ছে। এই ব্যাপারগুলো গত কয়েক সপ্তাহের তুলনায় গত কয়েকদিনে প্রচণ্ড মাত্রায় ঘটেছে। এখন এই সিচুয়েশনে কি তারা তাদের যুদ্ধ জারি রাখবে? বন্ধুরা, নিজস্ব সার্বভৌম নিরাপত্তাকে সম্ভবত জলাঞ্জলি দিয়ে নিজের সামনে নির্বাচনী বৌতরণী অথবা নিজেকে হিরো হিসেবে প্রমাণ করার জন্য অথবা নিজের 7ই অক্টোবরের হামলার ব্যর্থতা ঢাকার জন্য তারা নারী ও পুরুষের এগেনস্টে যে ধরনের ভায়োলেন্স করেছে, এটি আন্তর্জাতিক অপরাধ আদালতের সম্পূর্ণ পরিপন্থী এবং সেখানেও ওরা বিপদে রয়েছে। তাই দিন শেষে বলা যায়, আমরা যত কথাই বলি না কেন, আসলেই সত্য এবং বাস্তব হলো চারিদিক থেকে ওকে মহা বিপদ বা ওদেরকে মহা বিপদ ঘিরে ধরেছে। এই চাপ যত বৃদ্ধি করা যাবে, প্রতিনিয়ত ওদের সক্ষমতা, অর্থনৈতিক ধ্বংস এবং সামরিক ধ্বংস আরও বেশি হবে। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টস বক্সে জানান। ধন্যবাদ সকলকে।